ছাত্রছাত্রীরা প্রথমে কবিতার বিষয়বস্তুটা একটু শোনো, তারপরে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বেরটোল্ট ব্রেখট তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে আমাদের সমাজে যারা শ্রমজীবী সাধারণ মানুষ, এরাই সৃষ্টির আদিকাল থেকে যাবতীয় কাজকর্ম করে থাকে। এই যে আমাদের রাস্তাঘাট নির্মাণ, যুদ্ধ জয়, বিরাট বিরাট নগর সৌধ নির্মাণ, পৃথিবীর যে সমস্ত আশ্চর্য শিল্প কিংবা স্থাপত্য কীর্তি, সবই এই শ্রমজীবী মানুষদের শ্রমের দানে তৈরি হয়েছে। এদেরই কৃতিত্বে এই সমস্ত আশ্চর্যজনক জিনিসপত্র তৈরি হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, স্থাপত্য কীর্তি, বড় বড় যুদ্ধজয়, এগুলো এই শ্রমজীবী মানুষদের কীর্তি এবং কৃতিত্বে তৈরি হয়েছে। কিন্তু ইতিহাসে দেখতে পাওয়া যায় শ্রমজীবী সাধারণ মানুষদের কথা কেউ উল্লেখ করেনি। রাজা রাজরাদের নামেই সেই সমস্ত কৃতিত্ব চলে আসছে। যেমন ধরো, যদি জিজ্ঞাসা করা হয় যে তাজমহল কে বানিয়েছিল, তোমরা বলবে শাহজাহান বানিয়েছিল। কিন্তু শাহজাহান কি নিজেই এইটা বানিয়েছিল? এই তাজমহল তৈরির পিছনে রয়েছে আমাদের সমাজের যে সমস্ত সাধারণ শ্রমিক, তাদের অবদান। তো এইখানে কবিতার মধ্যে সেই ব্যাপারগুলো বলা হয়েছে। তো ইতিহাসে শ্রমজীবী মানুষরা যেসব তাদের দানেই যে সমস্ত জিনিস তৈরি হয়েছে, সেগুলো কিন্তু তাদের কোনো নাম নেই। ইতিহাসে শ্রমজীবী মানুষদের কোনো স্থান নেই। ইতিহাসে রাজা রাজরাদের কথা বলা হয়েছে, কারণ ইতিহাস যারা লিখেছেন তারা হচ্ছে ওই সমাজের অভিজাত রাজা, সেনাপতি, এদেরই প্রতিনিধি, শ্রমিকের প্রতিনিধি নয়। তাই পড়তে জানা মজুরের প্রশ্ন, অর্থাৎ তিনি একজন শিক্ষিত মজুরের ভূমিকা অবতীর্ণ হয়ে এই প্রশ্ন উত্থাপন করেছেন যে আসলে শ্রমজীবী মানুষের অবদানই রয়েছে এই সভ্যতার সৃষ্টির পিছনে। যাবতীয় কীর্তি যা পৃথিবীতে স্থাপিত হয়েছে সবই শ্রমজীবী মানুষের শ্রমের দানেই নির্মিত হয়েছে। কিন্তু শ্রমজীবী মানুষদের কৃতিত্বের কথা কোথায় ঘোষিত হয়নি, পরিবর্তে লেখা হয়েছে রাজা রাজরাদের নাম। এটা ইতিহাসে প্রকৃত সত্য কথা লেখা হয়নি, ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদানের কথা লেখা হয়নি, পরিবর্তে লেখা হয়েছে রাজা অভিজাতদের কথা কৃতিত্বের সঙ্গে ফলাও করে লেখা হয়েছে। তো এটাতে একটা হচ্ছে ইতিহাসে প্রকৃত সত্য ঘটনা লেখা হয়নি, দ্বিতীয়ত হচ্ছে শ্রমজীবী মানুষদের প্রতি অবজ্ঞা, তাদের প্রতি বঞ্চনার কথা রয়েছে। তো শ্রমজীবী মানুষ, এখানে আমাদের যে বেরটোল্ট ব্রেখট, তিনি শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়িয়ে শ্রমিকদের এই অবদানের কথা তিনি সোচ্চারে উচ্চারণ করেছেন, বা তিনি সবাইকে সচেতন করতে চেয়েছেন, আমাদের চক্ষু খুলে দিতে চেয়েছেন এইভাবে যে শ্রমজীবী মানুষরাই সমাজের সমস্ত সৃষ্টির পিছনে রয়েছে। কিন্তু তাদের কথা না বলে, তাদের কৃতিত্বের কথা না উচ্চারণ করে সমাজের রাজা অভিজাত এদের কথায় বেশি করে বলা হয়েছে, তাদের কৃতিত্বের কথাই বলা হয়েছে। এটাই হচ্ছে কবিতার মধ্যে বক্তব্য। তো দেখো, এখানে রয়েছে কবিতাটা, আমি যদি লাইন লাইন ধরে বলি। কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? অর্থাৎ সাত দরজাওয়ালা থিপস হচ্ছে একটি নগর রাষ্ট্র, গ্রিসের নগর রাষ্ট্র। সেখানে সেই নগর রাষ্ট্রের যে স্থাপত্য কীর্তি, সেই স্থাপত্য কীর্তির সৃষ্টির পিছনে রয়েছে শ্রমজীবী সাধারণ মানুষের অবদান। কিন্তু শ্রমজীবী সাধারণ মানুষের কথা বলা নেই বইয়েতে। ইতিহাস বইতে লেখা আছে ওই রাজাদের নাম লেখা আছে। সাত দরজাওয়ালা থিপসের নির্মাণ কৃতিত্বের পিছনে যেন রাজারা রয়েছে। কিন্তু এখানে ব্রেখট প্রশ্ন করেছেন যে রাজারা কি পাথর ঘাড়ে করে এনে সেই সমস্ত সাত দরজাওয়ালা থিপসের নগর রাষ্ট্র বানিয়েছিল? আর এছাড়া আবার বলা হয়েছে, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো
কে আবার গড়ে তুলল এতবার? ব্যাবিলন তোমরা জানো যে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি ঝুলন্ত উদ্যান সেখানে রয়েছে। তো সেই ব্যাবিলনের বহিঃশত্রুর আক্রমণে এই নগররাষ্ট্র বারবার ধ্বংস হয়েছে এবং বারবার নির্মিত হয়েছিল। তো সেই নির্মাণ কার্যের পিছনে রয়েছে শ্রমজীবী মানুষদের কথা, শ্রমজীবী মানুষদের অবদান। এছাড়া সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা হচ্ছে পেরুর রাজধানী। এই অপূর্ব নির্মাণ শৈলীর জন্য বিখ্যাত, স্বর্ণময় নির্মাণ শৈলী। তো সেই স্বর্ণময় নির্মাণ শৈলী যারা তৈরি করেছিল সেই শ্রমিক মানুষেরা, তারা কোন প্রাসাদে থাকতো বা কোথায় থাকতো সেখানে জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়া চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর তোমরা জানো, চাঁদের থেকে বা মহাকাশ থেকে এই চীনের প্রাচীর দেখতে পাওয়া যায়। পৃথিবীর আশ্চর্য জিনিসগুলোর মধ্যে এটা একটি। হুন আক্রমণ প্রতিরোধের জন্য এই চীনের প্রাচীর নির্মিত হয়েছিল। বহু শ্রমিক কাজ করেছিল বহুদিন ধরে, এবং এই চীনের প্রাচীর নির্মাণের পিছনে শ্রমজীবী মানুষদের অবদান রয়েছে, এ কথা অনস্বীকার্য। কিন্তু সেই যেদিনকে চীনের প্রাচীর নির্মাণ শেষ হলো সেদিনকে রাজমিস্ত্রিরা কোথায় গেল তাদের খোঁজ কোথাও পাওয়া যায় না। এছাড়া জয় তরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? সমস্ত ক্ষেত্রেই ওই যুদ্ধ জয়ের ক্ষেত্রে শ্রমিকদের অবদান রয়েছে, যারা সৈনিক, তারা সাধারণ মানুষ, সৈনিকদের অবদান রয়েছে। এছাড়া যে সিজার, জুলিয়াস সিজার, উনি একজন সেনাপতি ছিলেন, পরবর্তীকালের সম্রাট হয়েছিলেন। তো তিনি যুদ্ধ জয়ের কৃতিত্ব তার, বহু যুদ্ধ জয়ের কৃতিত্ব তার রয়েছে। তো সেই যুদ্ধ জয় কিন্তু তিনি একা করেননি। সেই সমস্ত বড় বড় যুদ্ধ জয়ের পিছনে অসংখ্য সৈনিক কৃতদাসের অবদান রয়েছে। তো তাদের কথা বলা না বলে সিজারের কথা বলা হয়েছে। এত যে শুনি বাইজান্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস সমুদ্র যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাত্রে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। তো উপকথার আটলান্টিস আছে, সেখানে সমুদ্র গ্রাস করেছিল তাকে। সেখানে যখন সেই দ্বীপটি ডুবে যাচ্ছিল, উপদ্বীপটি ডুবে যাচ্ছিল, তখন অভিজাত মানুষরা কৃতদাসদের জন্য চিৎকার করেছিল, কৃতদাসরা তাদেরকে বাঁচাবে। তো এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে শ্রমজীবী মানুষদের অবদানের কথা। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? দিগ্বিজয়ী আলেকজান্ডারের কথা তোমরা সবাই জানো। তিনি ভারত জয় করেছিলেন, ম্যাসিডনের অধিপতি ছিলেন তিনি। বহুদূর থেকে তিনি ভারতবর্ষে এসে অনেক দেশ জয় করেছিলেন এবং ভারতবর্ষকেও জয় করেছিলেন। তো তার সঙ্গে ছিল অসংখ্য গ্রিক সৈন্য, সুদক্ষ গ্রিক সৈন্য। তাদের কৃতিত্বেই আলেকজান্ডার বিশ্ব জয় করেছিলেন, ভারত জয় করেছিলেন। কিন্তু আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, গ্রিক সৈনিকদের কথা ইতিহাসে কোথাও লেখা নেই। গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। গলদের নিপাত করেছিল সিজার। গল হচ্ছে ফরাসি, ফ্রান্সের লোকদেরকে গল বলে, ফরাসি জাতির লোকদেরকে। তো এই সিজার যে গলদের নিপাত করেছিল, শেষ করেছিল, বিনাশ করেছিল, তার পিছনে অসংখ্য সৈনিকরা ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে যে তার সঙ্গী সাথীদের মধ্যে রাঁধুনিরা তো ছিল, যারা রান্না টান্না করতো, এরা সাধারণ মানুষ। তাদের কথা, সিজারের কথা ইতিহাসে লেখা আছে, কিন্তু রাঁধুনির বা সাধারণ মানুষদের কথা কিন্তু লেখা নেই। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি? স্পেনীয় রণতরী, বিশ্ববিখ্যাত স্পেনীয় রণতরী স্পেনের ফিলিপ ভেবেছিল যে এই
রণতরী অজেয়, কিন্তু ব্রিটিশ রণতরীর আঘাতে সেই স্পেনীয় রণতরী যখন ডুবে গেল তখন স্পেনের সম্রাট ফিলিপ তিনি খুব কান্নাকাটি করেছিলেন। ইতিহাসে সে কথা রয়েছে, আক্ষেপের স্পেনের ফিলিপের দুঃখের কথা, তার আক্ষেপের কথা ইতিহাসে স্থান পেয়েছে। কিন্তু সেই রণতরীতে যে সমস্ত সাধারণ সৈনিকরা ছিল তারা যে ডুবে গেছিল, তারা যে মরে গেছিল, তাদের মৃত্যু হয়েছিল, সেই কথা কিন্তু তাদের পরিজনদের কান্না, তাদের কান্নার কথা ইতিহাস বইতে স্থান পায়নি। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। সে কে জিতেছিল? একলা সে? ইতিহাসে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ আছে, সেই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে সম্রাট ফ্রেডারিক জয়লাভ করেছিল। কিন্তু একা সম্রাট ফ্রেডারিক একলা যুদ্ধ তো জয় করতে পারে না, তার সঙ্গে অসংখ্য সৈনিক ছিল। সেই সৈনিকদের কৃতিত্বেই যুদ্ধ জয় সম্ভব হয়েছিল। কিন্তু ইতিহাসে যুদ্ধ জয় যেন রাজাই করেছেন, রাজার নাম লেখা আছে, কিন্তু সাধারণ মানুষের নাম, সৈনিকদের নাম লেখা নেই। যুদ্ধ জয়ের যারা প্রকৃতই কারিগর, যুদ্ধ জয়ের নেপথ্যে যারা রয়েছেন, যাদের রক্ত এবং রণকৌশলে এই যুদ্ধ জয় সম্ভব হয়েছিল। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? এখানে ব্রেক্ট বলেছেন যে ইতিহাস বই খুললেই দেখতে পাওয়া যায় বিভিন্ন জয়ের কাহিনী, যুদ্ধ জয়ের কাহিনী, পাতায় পাতায় জয়। কিন্তু প্রতিটা জয়ের শেষে যে আনন্দ হতো, সেই আনন্দের, যে কোনো আনন্দ অনুষ্ঠানের পিছনে কিন্তু খাওয়া দাওয়া থাকে। আর সেই খাওয়া দাওয়া, খাদ্য সামগ্রী নির্মাণ করে যারা, সেই সব রাঁধুনি বা ভোজ যারা বানায়, সেই সমস্ত সাধারণ মানুষের কথা, রাঁধুনি বা এই ধরনের সাধারণ মানুষের কথা কিন্তু ইতিহাসে নেই। 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? ইতিহাসের পাতায় দেখতে পাওয়া যায় যে 10 বছর অন্তর অন্তর প্রায় একজন মহামানব, সৈনিক, রাজা মহারাজার আবির্ভাব, সেনাপতির আবির্ভাব। তারা সব বিরাট বিরাট যুদ্ধ জয় করেছে, বিরাট বিরাট কীর্তি স্থাপন করেছে, নানান কিছু কাজকর্মের জন্য তারা ইতিহাসে স্থান পেয়েছে। কিন্তু এদের এই যে কৃতিত্ব, তার পিছনে কিন্তু রয়েছে সাধারণ মানুষের অবদান। তাদের দেওয়া অর্থের বিনিময়েই, সাধারণ মানুষের অর্থেই কিন্তু এই সমস্ত রাজা মহারাজারা, সৈনিক, রাজা মহারাজারা, সেনাপতি কিংবা বড় বড় যাদের মহামানব বলে বলা হয়েছে, তারা নিজেদের কীর্তি পৃথিবীতে স্থাপন করতে পেরেছিল। অর্থাৎ যদি ব্যাখ্যা করে বলা হয়, ইতিহাসে এরকম দেখতে পাওয়া যায় যে বিরাট বিরাট যে সমস্ত শ্রমিক, বিরাট বিরাট যেসব রাজা মহারাজারা রয়েছে, তারা সব একটা বিরাট বিরাট কিছু কীর্তি স্থাপন করেছে। কিন্তু সেই কীর্তি স্থাপনের পিছনে অনেক টাকা পয়সার দরকার হয়। আর সেসব টাকা পয়সা কোত্থেকে আসে? সাধারণ মানুষের করের টাকায় বা সাধারণ মানুষের দেওয়া অর্থের বিনিময়ে সেই সমস্ত জিনিস তৈরি হয়েছে। তো সেই সমস্ত খরচ কিন্তু সাধারণ মানুষ মেটাতো। তো ইতিহাসে এই সব কথা কিন্তু লেখা নেই। তো এই সমস্ত খবর, কত সব প্রশ্ন, তো এই সমস্ত খবর এবং এই সমস্ত প্রশ্ন তুলে তিনি সাধারণ মানুষের জ্ঞান চক্ষু খুলে দেওয়ার চেষ্টা করেছেন। এবং একটা কথাই তিনি বলতে চেয়েছেন যে এটাই বলা যেতে পারে সমাজ চেতনা, যে সমাজে শ্রমজীবী সাধারণ মানুষ এরাই কিন্তু সংখ্যায় অধিক। এদের শ্রমের দানে, এদের আত্মদানে, এদের কৃতিত্বেই পৃথিবীতে যাবতীয় কীর্তি, স্থাপত্য কীর্তি বলো বা বড় বড় যুদ্ধ জয়, এগুলো সম্ভব হয়েছে। কিন্তু ইতিহাস বইতে শ্রমজীবী মানুষদের কথা, সাধারণ শ্রমিক, সৈনিক, কৃতদাসদের কথা লেখা হয়নি, তাদের কৃতিত্বের কথা লেখা হয়নি। পরিবর্তে লেখা হয়েছে রাজা মহারাজা, সেনাপতি, এদের নাম। এরা সমাজের অভিজাত শ্রেণী, এই অভিজাত শ্রেণীর কথা ইতিহাস বইতে লেখা হয়েছে। তো এই ইতিহাস হচ্ছে অভিজাত মানুষদের ইতিহাস, যেন শ্রমজীবী মানুষরা যেন পৃথিবীতে কোথাও নেই, তারা যেন কোনো কাজই করেনি। তো ব্রেক্ট এই প্রশ্ন তুলে শ্রমজীবী মানুষের কৃতিত্বের কথা তিনি
সবাইকে বলতে চেয়েছেন এবং সবার জ্ঞান চক্ষুকে খুলে দেওয়ার চেষ্টা করেছেন। এইটাই হচ্ছে কবিতাটির বক্তব্য। তোমরা পড়বে, এরপরে আমি কয়েকটি এরপরে আমি দু একটা প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো তোমরা উত্তর তৈরি করবে, আর টিকা যেগুলো আছে সেগুলো করতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা একটু করবে আর কি। আমি তুলে দিচ্ছি, প্রশ্নটা দিলাম, এরপরে আর একটা টিকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো যদি পারো। আচ্ছা, আর এছাড়া আরেকটি ওই সংক্রান্ত কি একটা লেখা তোমাদেরকে দেব, সেটা পরে আমি দিয়ে দিচ্ছি। এখানেই শেষ হলো।